বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার বিষয় কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম, প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিইএ 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে
VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। এখন শুনবেন সয়েল এরোশন টাইপস অ্যান্ড এজেন্টস। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে বেতার বিদ্যাসাগরে আমি উপস্থিত হয়েছি। আমি প্রতাপচন্দ্র সিং, সহ কৃষি অধিকর্তা, শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর। আজকে আমি বেতারে উপস্থিত হয়েছি। আজকে একটা নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব আজকে। সেটা হচ্ছে যে ভূমিক্ষয়। আপনারা জানেন যে এটা কিন্তু কৃষির সঙ্গে কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িত। এই যে ভূমিক্ষয়, এটা আগামী দিনে কৃষির ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু বড় চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি যাচ্ছে, সেটা হচ্ছে ভূমিক্ষয়। এবং এই যে ভূমিক্ষয় যে বিষয়টা, এটা একটা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দিক। সুতরাং আগামী দিনে কৃষিকে যদি তার জায়গায় যদি নিয়ে যেতে হয় এবং কৃষিকে যদি সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদেরকে কিন্তু ভূমিক্ষয়ের বিষয়টা কিন্তু মাথায় রাখার কিন্তু খুবই জরুরি, যেহেতু আমরা কৃষির সঙ্গে কিন্তু যুক্ত। এবং কৃষির সঙ্গে শুধুমাত্র এটা আমাদের কৃষকদের ক্ষেত্রে নয়, যারা সরাসরি কৃষির সঙ্গে যুক্ত আছে, কৃষির সঙ্গে যারা সরাসরি, অপরপক্ষে যারা ইনডাইরেক্টলি যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধুমাত্র কৃষক নয়, কৃষির সঙ্গে যুক্ত সামগ্রিকভাবে বিজ্ঞানী থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে এবং যারা প্রযুক্তিবিদ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আগামী দিনে জাতীয় খাদ্য নিরাপত্তা রক্ষার স্বার্থে এই ভূমিক্ষয় বিষয়টা কিন্তু একটা কিন্তু চ্যালেঞ্জিং কিন্তু আগামী দিনে।
তো আসুন আজকে আমরা জানবো যে এই ভূমিক্ষয় বিষয়টা কী। আমার কৃষক বন্ধুরা আপনারা জানেন যে এই যে ভূমিক্ষয় যে জিনিসটা, এটা কিন্তু আমাদের কিন্তু জানা দরকার যে বিষয়টা কী, ভূমিক্ষয় বিষয়টা কী। ভূমিক্ষয় বিষয়টা কিছু নয়, এটা বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি এটাকে, যে এটা একটা ভূমিক্ষয় কিন্তু প্রসেস, মানে এটা একটা পদ্ধতি। কিন্তু এই ভূমিক্ষয় একটা প্রসেস, এটা কি হয় না, মাটির উপরে যে টপ সয়েলটা যেটা আছে মাটির উপরে, আমরা জানি যে এই মাটি তৈরি হতে প্রায় থাউজেন্ডস অফ ইয়ার লাগে, হাজার হাজার বছর লেগেছে এই মাটি তৈরি হতে। এবং এই মাটি কিন্তু এই মাটির মধ্যে শুধুমাত্র যে মানে দেখেই যে মনে হয় যে ভৌত বিজ্ঞানের ভাষা এটা যে জড়, তা নয়। এই মাটির মধ্যে আছে জৈব পদার্থ আছে, কিছু জীবাণু আছে, মানে প্রাণীও আছে, এবং মাটির মধ্যে অর্গানিক ইনঅর্গানিক সব মিশিয়ে কিন্তু অর্গানিক ইনঅর্গানিক এবং জৈব, এবং তার সঙ্গে যে মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলোকে খালি চোখে দেখেন, এছাড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো মিশিয়েই কিন্তু আমাদের কিন্তু এই মাটি। সুতরাং এই মাটি কিন্তু সজীব, এবং এই মাটির মধ্যে কিন্তু উপরে কিন্তু আমাদের যাবতীয় কিন্তু কৃষিকাজ কিন্তু আমরা করছি আমরা। তো এই যে মাটি, তাহলে এই যে মাটির যেটা ভূমিক্ষয় যেটা বললাম, যে এই ভূমিক্ষয় কিন্তু এটা একটা পদ্ধতি, কিন্তু এটা কিন্তু সবসময় কিন্তু ঘটে থাকে, প্রাকৃতিকভাবে কিন্তু ঘটে। কিন্তু তাহলে এই পদ্ধতিটা কী হয় না, এটা এমন একটা পদ্ধতি যেটা মাটির যে টপ যে লেয়ারটা আছে সেটা কি করে না, সেটা আলগা হয়ে সরে যায়। শুধুমাত্র আলগা হয়ে যাওয়াটা না, আলগা হবে এবং আলগা হয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে এটা সরে চলে যায়। এইটাই কিন্তু এক প্রকার বলতে গেলে এটাকে কিন্তু ভূমিক্ষয় বলা হয়। তার মানে আপনার যে মাটি, সেই মাটির উপরে টপ সয়েলটা আলগা যেমন হচ্ছে, বিভিন্নভাবে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, বা ধরুন প্রচুর বৃষ্টিপাত হলো বর্ষাকালে, প্রচুর বৃষ্টি, হেভি রেনফল হলো, তার ফলেও আলগা হয়ে যেতে পারে। আর যেটা বললাম যে বাতাসের মাধ্যমে হতে পারে। এছাড়া কি হতে পারে, এছাড়া হতে পারে যে মানুষের অ্যাক্টিভিটি হতে পারে। যেমন মানুষের অ্যাক্টিভিটি কি, যে ধরুন ওখানে আপনি প্রচুর কিছু মেশিনারি চালাচ্ছেন আপনি মাটির উপরে, মেশিনারি, তারপর মাটি আলগা হয়ে যাচ্ছে, বা ধরুন হেভি কোনো ভেহিকেলস বা মেশিনারি করছে। আপনারা দেখবেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মাটির উপর দিয়ে একটা জায়গা দিয়ে, যখন মাঠের একটা জায়গা দিয়ে আপনাদের যখন হেভি যখন গাড়ি বা ভেহিকেল যখন চলাচল করে, একটা লক্ষ্য করবেন ওখানে মাটিগুলো যেমন একবারে পাউডারের মতো হয়ে যায়। তাহলে ওই পাউডার মাটি দেখবেন গাড়ির চাকার সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, আবার বাতাসে উড়িয়ে দেখবেন চলে যাচ্ছে। স্টর্ম যখন হচ্ছে, যেমন ধুলির ঝড় হচ্ছে, দেখবেন সেখানে চলে যাচ্ছে। আর বৃষ্টি যখন হচ্ছে তখন তো সহজে ধুয়ে তো ওটা চলে যাচ্ছে। তাহলে এইভাবে মানুষের অ্যাক্টিভিটির ফলে হেভি মেশিনারি ঘুরছে, প্রচুর প্রচুর যন্ত্র ওখান দিয়ে যাচ্ছে বা আসছে, বা গ্রেজিং হচ্ছে, গোচারণ, গরু মোষ প্রচুর চলছে, দেখবেন তাদের খুরের আঘাতের ফলে দেখবেন মাটি আলগা হয়ে যাচ্ছে। তাহলে মাটি শুধু আলগা হয়ে যাওয়া নয়, মাটি আলগা হচ্ছে সেই সাথে সাথে সেই মাটিটা বাতাসের মাধ্যমে হতে পারে অথবা জলের মাধ্যমে হতে পারে। যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন দূরে সরে চলে যাচ্ছে, সেটাকে বলে ভূমিক্ষয়। এবং এই যে ভূমিক্ষয়, বা সেটাকে ইংরেজিতে বলে সয়েল ইরোশন বলা হয়। এবং এটা সর্বোপরি ন্যাচারালি যে প্রাকৃতিকভাবে যে এজেন্টগুলো আছে যাদের মাধ্যমে হয়, সেটা বললাম যে বাতাস হতে পারে, জল হতে পারে, এবং মানুষের অ্যাক্টিভিটির কারণে কিন্তু হয়ে থাকে। তো এইবার আমরা এটাকেই ভূমিক্ষয় বলা হয়। এবং এই ভূমিক্ষয় কিন্তু দু ধরনের বিষয় আছে, ভূমিক্ষয় কিন্তু দুভাবে হয়। একটা হচ্ছে আমরা জানি যে ন্যাচারালি হয়, যেটা আলোচনা করলাম। আর একটা হচ্ছে কি, আমাদের মানুষের কর্মকাণ্ডের জন্য কিন্তু হয়ে থাকে। এবার ন্যাচারালি যেটা হয় ওটা কিন্তু খুব স্লোলি হয়, ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়। যেগুলো নেচারের মাধ্যমে হয়, মানে যে বৃষ্টি হলো বা বাতাসের মাধ্যমে হয়, এগুলো কিন্তু খুবই কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে থাকে, এবং ওভার দ্য টাইম, মানে দীর্ঘ দিন ধরে চলছে, একটু একটু করে ভূমিক্ষয়। কিন্তু আপনি যদি বলেন যে অ্যাব্রাপ্ট, হঠাৎ করে কোনো যদি ভূমিক্ষয় হয়ে যায়, সেখানে কিন্তু দেখবেন সেগুলো কিন্তু মানুষের অ্যাক্টিভিটির ফলে। অর্থাৎ এই যেটা বললাম যে ন্যাচারাল যেটা ইরোশন বা প্রাকৃতিকভাবে যেটা ভূমিক্ষয় হচ্ছে, ওটা কিন্তু আর্থের একটা কিন্তু ন্যাচারাল সাইকেল। কিন্তু আমরা যারা ভূগোল পড়েছি ইত্যাদি, আমরা জানি যে ওটা কিন্তু মানে কি বলা হয় যে প্রকৃতির একটা নিয়ম বলা যায়, ওইভাবে কিন্তু হতে পারে। কিন্তু মানুষের দ্বারা কি হচ্ছে না, মানুষের দ্বারা যেটা ভূমিক্ষয় হচ্ছে বা মানুষের বিভিন্ন কার্যকলাপ দ্বারা বা অ্যাক্টিভিটি দ্বারা, সেটা কিন্তু খুবই কিন্তু ফাস্ট, আর হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো কী আছে আমি কিছুক্ষণ আগে বললাম, যেমন হেভি মেশিনারি ইত্যাদির ব্যবহার, যার ফলে মাটির উপর দিয়ে সেটা হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু শুধু কি তাই, এছাড়াও আছে কি আছে, আপনি কৃষিকাজ। কারণ আমি বলেছি যে কৃষির এখন যে ক্রপিং ইন্টেন্সিটি বা শস্য নিবিড়তা যেটাকে বলা হয়, যে এক বছরে একই জমিতে একাধিক ফসল কিন্তু চাষ হচ্ছে। তাহলে যেখানে শস্য নিবিড়তা যেখানে বেড়েছে, অর্থাৎ আগে যেমন একটা ফসল যদি এক বছরে চাষ হতো একই জমিতে, তখন সেটাকে 100% বলা হতো, যে একটা ফসল মানে 100%। কিন্তু এখন যদি দেখি যে আমাদের শস্য নিবিড়তা
300 কি কোথাও কোথাও 500%ও পেরিয়ে গেছে। তাহলে শস্য নিবিড়তা বেড়েছে কেন? না, শস্য নিবিড়তা এই কারণের জন্য বেড়েছে যে আমাদের সেখানে সেচের সুবিধা বেড়েছে সেই সব জায়গায়। তাহলে যেখানে সেচের সুবিধা বেড়েছে তাহলে সেখানে ডেফিনেটলি সেখানে শস্যের নিবিড়তা বেড়েছে। আরেকটা কী হয়েছে না, আরেকটা যে কি না, এখনকার দিনে কৃষির ক্ষেত্রে যাবতীয় কিন্তু বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসলের কিন্তু হাই ইল্ডিং জাত থেকে শুরু করে হাইব্রিড জাতের কিন্তু প্রচুর কিন্তু ব্যবহার কিন্তু আমার কৃষক বন্ধুরা করছে, যাদের উৎপাদনশীলতা বা প্রোডাকশান অত্যন্ত বেশি। তাহলে বেশি বাড়ার জন্য আমাদের কী হচ্ছে না, সেগুলোর মার্কেটে যেমন চাহিদা বাড়ছে, তার সাথে সাথে আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেখান থেকে আপনি ইকোনমিক একটা আয় কিন্তু হচ্ছে। কিন্তু আমরা তো জানি যে আমাদের ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, তো সেখানকে আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশ কিন্তু কৃষি থেকে আসে, এবং সেই কৃষির যে ধারক বাহক সেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা, আপনারাই হচ্ছে আমাদের কৃষির ধারক বাহক, আপনারাই হচ্ছে অন্নদাতা। তাহলে সুতরাং সেই কৃষি প্রধান যেহেতু দেশ, তাহলে কৃষিটা তো ন্যাচারালি কিন্তু হবেই, এবং ন্যাচারালি কৃষি বাড়ছে। এবং আরেকটা জিনিস কি আমরা জানি যে কৃষির ক্ষেত্রে কৃষি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। পপুলেশন এক্সপ্লোরেশন যদি বলি আমরা, জনবিস্ফোরণ, মানে এত পরিমাণ জনসংখ্যা আমাদের দেশে বেড়েছে। আমাদের এই মুহূর্তে দেশের জনসংখ্যা প্রায় 140 কোটি পার। আমরা কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, মানে জনসংখ্যার দিক দিয়ে 1 নম্বরে আমরা হয়ে গেছি। তাহলে সেক্ষেত্রে এই বিপুল জনসংখ্যা, এদিকে চাষের জমি কমছে, তাহলে তাদের যে খাদ্যের যে চাহিদা, সেই খাদ্যের চাহিদা আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে অল্প যে কৃষি জমি আছে, তাহলে সেই কৃষি জমির ওপর চাষবাসের নিবিড়তা বেড়েছে, ডেফিনেটলি বাড়বে। আর তার ফলে কিন্তু ভূমিক্ষয় কিন্তু একটা কিন্তু প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আগামী দিনের এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কেন খাদ্য নিরাপত্তা আমাদেরকে বজায় রাখতে হবে। এবং আরেকটা কি ডিফরেস্টেশন, আপনারা জানেন, যেটা হচ্ছে যে মানে মানে কি বলা যায় যে বনভূমির পরিমাণ কমে যায়। তাহলে কৃষি বনভূমির পরিমাণ, মানে বনকে নষ্ট করে ধ্বংস করে, মানে বনকে কেটে আমাদের কৃষি জমির পরিমাণ বাড়ানো হচ্ছে। কেননা আমাদের মানে আরবানাইজেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ হ্যামলেট যেগুলো মানে বাড়িঘর বা বেড়ে যাচ্ছে, ওগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার মানে যখন বসতি বাড়ছে, তো স্বাভাবিকভাবে ডেফিনেটলি চাষের জমি কমে যাচ্ছে। তাহলে আমাদের বনভূমির পরিমাণ কমতে শুরু করছে, মানে বনভূমিকে কেটে বৃক্ষকে ডিফরেস্টেট করে সেখানে কি করেছে না, চাষের জমির পরিমাণ বাড়ানো হচ্ছে। তাহলে এদিকে যদি বনভূমির পরিমাণ কমে যায়, তার মানে কী হচ্ছে, জমি আরও বেশি আলগা হচ্ছে। কেন বনের একটা বড় অংশ, আমরা জানি যে বৃক্ষ কী করে আমাদের পরিবেশটাকে ঠিক রাখে, মাটিটাকে আটকে রাখে তার শিকড়ে, এবং আলটিমেট কী করে বৃষ্টির মানে কী বলা যায় যে বৃষ্টির পরিমাণ বাড়ে, ক্লাউড ফর্মেশন করায়। তাহলে সেক্ষেত্রে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে, জমি কিন্তু আরও বেশি আলগা হচ্ছে। তো সুতরাং সেখানে কিন্তু ভূমিক্ষয়ের কিন্তু আরেকটা প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা কি, কনস্ট্রাকশন, যেটা বললাম যে আপনি জমির উপর, কৃষি জমির উপর, সেখানে যদি বিভিন্ন যদি এগ্রিকালচারাল ইমপ্লিমেন্টসগুলো, কৃষি যন্ত্রপাতিগুলো যখন যান্ত্রিকীকরণ করছেন, সেগুলো হেভি, আজকাল যেমন কম্বাইন হারভেস্টার বেরিয়েছে, তাহলে এই একটা হেভি মেশিনারি, প্রচুর যার ওজন, সেটা জমির উপর দিয়ে ঘুরছে, তো স্বাভাবিকভাবে মাটির কম্প্যাক্টনেস বেড়ে যাচ্ছে। উপরের দিকে মাটিটাও টপ সয়েলটা কী করছে, সেটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে সেটা কিন্তু মানে ভূমিক্ষয় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়াচ্ছে। তার সাথে সাথে কী হচ্ছে না, কনস্ট্রাকশানের জন্য যে হেভি যে যন্ত্রপাতিগুলো আছে, রোড কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, দেখবেন বিভিন্ন ধরনের হেভি বহুল যন্ত্রপাতিগুলো যেগুলো হচ্ছে খুব অত্যাধিক ওজনের, সেগুলো কিন্তু মাটির উপর দিয়ে মুভমেন্ট করাচ্ছে, যার ফলে কিন্তু কি হচ্ছে না, প্রচুর কিন্তু ভূমিক্ষয় কিন্তু বাড়ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদেরকে কি বলা যায় যে এগুলো মানুষের অ্যাক্টিভিটি, যেগুলোকে বললাম যে আমাদের মানুষের কার্যকলাপের ফলে কিন্তু ভূমিক্ষয় কিন্তু বেশি বাড়ছে। আর যেটা ন্যাচারাল, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ওটা কিন্তু স্লো প্রসেস, এটা কিন্তু ভেরি ফাস্ট প্রসেস, যেটা মানুষের কার্যকলাপের ফলে হচ্ছে। এবার হচ্ছে কি যে এটা তো হলো আমাদের এই দু ধরনের ভূমিক্ষয় আমরা দেখি। কিন্তু আমরা যদি দেখি যে ভূমিক্ষয় যারা ঘটায়, ভূমিক্ষয় যারা করে, সেই এজেন্টের উপর ভিত্তি করে কিন্তু আবার অন্য ধরনের ভূমিক্ষয় আমরা দেখতে পাই। আমরা কী ধরনের ভূমিক্ষয় দেখি চোখের সামনে, সেটা কিন্তু আমার কৃষক বন্ধুদের আপনারা জানা উচিত, এবং আপনারা চোখের সামনে কিন্তু এটা দেখে থাকেন সচরাচর। একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী জিনিসটা। দেখবেন যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে, বৃষ্টি আমি বলেছি যে বৃষ্টির জল বা ওয়াটার, এটা কিন্তু একটা কিন্তু এজেন্ট, কিন্তু ভূমিক্ষয় করার দু ধরনের এজেন্ট হয়, একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে জল, আর একটা কি মানুষের অ্যাক্টিভিটি বললাম। তাহলে এই এখন যদি আমি বলি ন্যাচারালের মধ্যে দুজন এজেন্ট আছে, একটা হচ্ছে ন্যাচারালি এজেন্ট, সেটা হচ্ছে ওয়াটার, আর হচ্ছে উইন্ড। তাহলে আমরা ওয়াটার যদি দেখি, জল কীভাবে ঘটায়, আপনারা দেখবেন জলের যে ফোর্সটা থাকে, সেই ফোর্সের ফলে কিন্তু ভূমিক্ষয় কিন্তু হয়। একটা সহজে উদাহরণ দিই, দেখবেন দীর্ঘদিন বৃষ্টি হয়নি, আপনি বাড়ির উঠানে, আমার কৃষকরা দেখতে পাবে, আমি উঠানটা উদাহরণ দিচ্ছি কেন না, এর মাধ্যমে আপনারা জমির ক্ষেত্রে কিন্তু একই রকম লক্ষ্য করতে পারবেন। কীরকম,
দীর্ঘদিন বৃষ্টি হয়নি, দেখবেন বাড়ির উঠানে চারদিকে ধুলোতে মাটি গুঁড়ো একটা পাউডারের মতো হয়ে আছে। আপনি হাঁটাচলা করছেন, সাইকেল বাইক ইত্যাদি যাচ্ছে হাঁটাচলা। এবার অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে, আপনি বাড়িতে আছেন, বৃষ্টির জল যখন ফোঁটা পড়ছে দেখবেন বৃষ্টির জলটা যখন পড়তে যখন বৃষ্টির ফোঁটাটা যখন ফোর্সে যখন নিচে পড়ছে দেখবেন যেখানে ওয়াটার ড্রপটা পড়ছে সাথে সাথে পড়ার সাথে সাথে তার ফোর্সের ফলে দেখবেন ওখানকার যে মাটিগুলো আছে দেখবেন ছিটকে দেখবেন সাইডে চলে গেল, জাম দিয়ে চলে গেলো, যেটাকে বাউন্স অফ বলে, বাউন্সিং হয়ে যাচ্ছে। দেখবেন জলের ফোঁটাটা যখন জোরে যখন ওখানে পড়ছে আপনি লক্ষ্য করবেন দেখবেন একটা ছোটো গর্তের মতো হয়ে যাচ্ছে। একটা ফোঁটা তো পড়ছে না, কাছাকাছি প্রচুর ফোঁটা পড়ছে, দেখবেন সাথে সাথে দেখবেন যে ওখানে যে ধুলি কণাগুলো যেগুলো ছিল বা মাটির উপরে যেগুলো ধুলোতে পরিণত হয়ে গেছিলো সেগুলো যেন জাম দিয়ে যেন চলে যাচ্ছে। বা আপনি যদি বর্ষার মধ্যে যখন বৃষ্টিটা পড়ছে আপনি হেঁটে যাবেন দেখবেন আপনি যে একটা কোনো কিছু একটা পায়েতে আপনি লক্ষ্য করবেন দেখবেন আপনার পাটা ধুলো বা মাটি কণাতে ভরে গেছে। তার মানে ওই বৃষ্টির জলটা যখন ওখানে পড়ছে জাম করে দেখবেন আপনার পায়েও পড়ছে, আর জাম করে দেখবেন মাটিটার কণাটা কিন্তু দূরে সরে যাচ্ছে। তাহলে এইভাবে চলছে। এইভাবে হতে হতে যখন বৃষ্টির ফোঁটাটা যখন বারংবার যখন বৃষ্টিটা শুরু হলো কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন একটা হালকা করে মাটি দেখবেন জল চলে যাচ্ছে, হালকা করে মাটিগুলো ধুয়ে সুন্দর করে চলে যাচ্ছে। আপনি দেখবেন যে মাটির দু সাইডে আপনার দুটো দিকে জল যাচ্ছে এবং তার দুটো দিকে দেখবেন এই কাদা কণাগুলো বা এই মাটির কণাগুলো দেখবেন দু সাইডে সরে সরে যাচ্ছে। এটাকে বলা হয় দেখবেন একটা 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 প্লেন একটা আপনি একটা পরিষ্কার চিত্র ওখানে দেখতে পাবেন যে জলটা হালকা করে গড়িয়ে যাচ্ছে, দু সাইডে বালিকণা বা কাদা কণাগুলো দেখবেন বেশ সুন্দর হয়ে বসে আছে। এটাকে কী বলা হয়, এটাকে বলে সিড ইরোশন বলা হয়। এবং এটাতে দেখবেন এটা কিন্তু যখন হালকা বৃষ্টি চলছে যে হালকা করে জল গড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু এই এরোশনটা কিন্তু দেখতে পারি বা ভূমিক্ষয় কিন্তু দেখতে পারি, এটাকে সিড এরোশন বলে। এবং এটা হচ্ছে খুব মাটির উপরে যে পাতলা যে লেয়ারটা আছে এই লেয়ারটা যেটাকে টপ সয়েল বলি, এই অনলি মাত্র উপরেরটা এই টপ সয়েল যেটা আলগা হয়েছিল ওইটা কিন্তু একমাত্র কিন্তু ধুয়ে কিন্তু চলে যায়, হালকা করে চলে যায় এবং এই জলের ফোঁটার আঘাতের ফলে এবং যেমন আলগা হয়ে যায় তার ফলে কিন্তু ও ধুয়ে কিন্তু চলে যায়। এবং মাটির উপরে দিয়ে যখন জলটা যখন গড়িয়ে যাচ্ছে তার সাথে সাথে এটাও কিন্তু ধুয়ে হালকা হয়ে যাচ্ছে। এটাকে বলে সিড ইরোশন বলে। যেমন আমরা পেপার সিট একটা বড় একটা জায়গা এই ধরনের কিন্তু এরোশন কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এটা কমন, আপনারা আমি উঠানের ক্ষেত্রে উদাহরণটা দিলাম, আপনি আপনার জমির ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে জমির যে উপরের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আপনি যখন বৃষ্টির পর জমিতে যখন যাবেন দেখবেন যেন ধুয়ে যেন একটা সুন্দর একটা প্লেনের মতো হয়ে গেছে, অর্থাৎ উপরে যে মাটির যে আলগা কণাগুলো আছে যখন জলে ধুয়ে হয়তো জমির অন্য একটা প্রান্তে গিয়ে চলে গেছে, এইভাবে দেখতে পাই। এরপর যদি দেখি আরও কী ধরনের ভূমিরূপ দেখতে পাবো, রিল ইরোশন, এটাকে রিয়েল ইরোশন বলে। এরপরেরটা কি না, এটা একটু এক্সট্রিম ধরনের, মানে দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনি দেখবেন যে সিড ইরোশনে যেমন দেখলেন যে পাতলা হয়ে যেন একটা বিছানোর মতো হয়ে গেছে, এক্ষেত্রে কী দেখতে পারবেন, হালকা একটা চ্যানেল টাইপের দেখতে পারবেন। আপনার জমির উপরে দেখবেন একটা হালকা নালা তৈরি হয়েছে, মানে ছোট্ট নালা যার মধ্যে দিয়ে জল যাচ্ছে এবং ওর মধ্যে দিয়ে আপনার মাটির যে কণাগুলো আছে সেগুলো গড়িয়ে চলে যাচ্ছে। একটা হালকা ধরনের স্মল চ্যানেল যাকে বলে আর কি, একটা হালকা একটা চ্যানেল টাইপের তৈরি হলো এই সারফেসের উপর, মানে মাটির উপরে। এটাকে বলে রিল ইরোশন বলা হয়। এই চ্যানেল বলতে আপনি সে বড় ক্যানেল ভাববেন না, এটা চ্যানেল বলতে ছোট্ট একটা চ্যানেল, একটা স্ট্রিম জল বয়ে যাচ্ছে। এইভাবে আমরা যেমন দেখি বেশি বৃষ্টি হচ্ছে দেখুন পা ধুয়ে নেই বা জমির একটা সাইড দিয়ে দেখবেন নিচু আছে ওই দিক দিয়ে জলটা গড়িয়ে চলে যাচ্ছে, এটাকে বলা হয় রিল ইরোশন বলা হয়। এই ধরনের দেখা যায়। এটা কখন দেখা যায়, যখন হেভি রেন হয়, যখন খুব বেশি বৃষ্টি হয়। আর সিডটা তো হালকা বৃষ্টির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অনেকটা মানে কৃষির ক্ষেত্রে কি বলা যায়, এটা অত্যন্ত ক্ষতিকারক, সেটা হচ্ছে গালি ইরোশন। গালিটা কি না, এই যে চ্যানেলটা যেটা আপনি দেখতে পেলেন রিল ইরোশন ছোটো আছে, ওইটা ক্রমাগত কী হবে, ওটা হচ্ছে বড় হতে থাকে, মানে বড় হতে হতে ক্ষয় হতে হতে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওটার একটু ওই চ্যানেল ওই রিল ইরোশনে যেটা হয়েছিল ওর কী হয় একটু গভীরতা একটু বাড়তে থাকে এবং আরেকটু চওড়া হতে থাকে। তার ফলে কী হচ্ছে যে স্রোতটা প্রচুর পরিমাণ বইতে শুরু করে এবং ওটা একটা দেখবেন আলটিমেট একটা নালা তৈরি হয়েছে, বড় নালা। আগেরটা রিল ইরোশনে যেমন আপনার ছোট্ট নালা হয়েছিল, এটাতে একটু বড় নালা হয়ে গেল এবং এর মাধ্যমে জল এবং জলের সাথে সাথে প্রচুর পরিমাণে যে টপ সয়েলটা যেটা আছে, যেটা উর্বর সয়েলটা মাটিটা, এটাও ধুয়ে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এটাকে বলে গালি রিলেশন বলে, এটাকে বলে গালি ইরোশন বলে। এই ধরনের কিন্তু আমরা দেখতে পাই এবং এই গালি ইরোশনটা সেই সব জায়গায় দেখা যায় যেখানে দেখবেন একটু টোপোগ্রাফিটা একটু স্লোপ ধরনের বেশি দেখতে পাওয়া যায়, সেই সব জায়গায় কিন্তু এটা কিন্তু দেখা যায়, মানে উঁচু নিচু যেখানে বেশি আছে সেখানে কিন্তু দেখা যায় জমির চরিত্র। আর একটা ইরোশন গুরুত্বপূর্ণ যেটা জলের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে কি স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন বলে। যেটাকে স্ট্রিম ব্যাঙ্ক মানে কি, আপনারা জানেন যে যেখানে দেখুন একটা বড় নালা আছে
বা নদীর পাড় যদি আমরা বলি, নদীর পাড় দেখবেন বর্ষাকালে যেমন ক্ষয়ে যায়, দেখবেন পাড় ক্ষয়ে যায়, পাড় ক্ষয়ে গিয়ে তখন পাড়টা এত পরিমাণ দুর্বল হয়ে যায়, একটা সময় যখন পাড় ভেঙে যায়, পাড় ভেঙে যায়, সেখানে ভেঙে গিয়ে একটা বড় ধরনের এলাকাকে প্লাবিত করে, হ্যাঁ, এবং সেখানে বন্যার সৃষ্টি করে, ঠিক আছে, প্লাবিত করে যায়, মানে বন্যা হয়ে যায়, গ্রাম থেকে শুরু করে চাষের জমি ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এটাকে হচ্ছে স্ট্রিম ব্যাঙ্ক ইরোশন বলে, এবং এই ইরোশনটা দেখা যায় কি একটা নদীর ক্ষেত্রে দেখা যায়, যেখানে নদী আছে বা যেখানে খুব মল স্ট্রিম ধরনের আছে, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু স্ট্রিম যেখানে আছে, মানে মোটামুটি নদীর মতো অত বড় নয়, কিন্তু সেখানে প্রচুর জল যাচ্ছে, বর্ষাকালে প্রচুর জল যায়, একটু বেশ বড় ধরনের নালা, না নদী নয়, নদীও বলবো না, কিন্তু বর্ষাকালে ভালোই জল যায়, সেই সব জায়গায় কিন্তু তার যে পাড় আছে, দুদিকে পাড় আছে, এই পাড়ের ক্ষেত্রে কিন্তু এই ক্ষয়টা হয়। কেন জল যখন প্রচণ্ড স্রোতে যখন যাচ্ছে, খরস্রোতা, যেখানে স্লোপ বেশি, উপর থেকে জলটা আসে, তখন কিন্তু ওই পাড়ের গোড়ার দিক বরাবর কি মাটিগুলো কিন্তু ভূমিক্ষয় কিন্তু হয়, যার ফলে পাড় দুর্বল হয়ে যায়, যেটা বললাম, দুর্বল হয়ে গিয়ে ভেঙে যায় এবং কোলাপস হয়ে যায়, এবং যার ফলে কি হয়, ওই পাড়গুলো ভেঙে গিয়ে, যেটা বললাম যে বাকি জায়গাগুলোকে প্লাবিত করে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক, এটাই যে জলের মাধ্যমে ঘটে থাকে। এরপর যেটা আমরা মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে যেটা বলি, সেটা হচ্ছে আরেকটা এজেন্ট হচ্ছে কি বাতাস। তাহলে বাতাস কোনগুলোর ক্ষেত্রে করে না, বাতাসের মাধ্যমে ক্ষয় কিন্তু সেই সব জায়গায় হয়। আমরা জলের ক্ষেত্রে ক্ষয় কোনগুলোই দেখেছি, যেই সব জায়গায় বৃষ্টিপাত হয় সেই সব জায়গায় জলের মাধ্যমে ক্ষয় হয়, কিন্তু বাতাসের ক্ষয়টা কিন্তু অন্য জায়গায়, এই সব জায়গায় কিন্তু বেশি ক্ষয় হয় না। কোন জায়গায় ক্ষয় বেশি হয়, যেসব জায়গায় বৃষ্টিপাত কম, যেমন আমরা যদি এরিড জোন বা সেমি এরিড জোন বলি, যেখানে মানে বৃষ্টিপাত খুবই কম হয়। আপনি যদি রাজস্থানের কথা বলেন, দেখবেন রাজস্থানে কী হয়, ওখানে বৃষ্টিপাত কম, সারা বছরে হয়তো 50 সেন্টিমিটার বা তার কম বৃষ্টিপাত হয়। এবং এমনও হয় রাজস্থানে আপনারা দেখবেন যে বর্ষাকালে যদি কোনো কারণে জল যদি নামে, এত বালি হিট থাকে, দেখবেন জলটা মাটি পর্যন্ত পৌঁছনে তার আগে বাষ্পীভূত হয়ে চলে যায়, ভয়ঙ্কর ধরনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে এইসব জায়গায় কিন্তু বাতাসের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু কী বলা যায়, ভূমিক্ষয় কিন্তু হয়। কেমন হয়, যেমন একটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে এটাকে সল্টেশন বলে। এটাকে সল্টেশনটা কি, এটা ইংরেজি কথা সল্টেশন, অর্থাৎ কি এখানে কি হয় না, যখনই বাতাস বয়, দেখবেন বাতাসের মাধ্যমে আপনারা এতে মরুভূমিতে দেখতে পাবেন, দেখবেন বালিগুলো বা তার যে উপরে যে মাটিটা আছে, সেটা কিন্তু মুভমেন্ট হয়ে যায়, মানে স্মল পার্টিকেলসগুলো বাউন্স হয়ে লাফিয়ে লাফিয়ে অন্যদিকে চলে যায়, লিফটেড হয়ে যায় আর কি, বাতাসের মাধ্যমে একটা জায়গা থেকে পাশের একটু জায়গাতে চলে যায়। তখন কি হয়, ওই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটা একটু নিচু হয়ে যায়, এইভাবে এটাকে সল্টেশন বলে। অর্থাৎ দেখবেন মানে একটা জায়গায় মাটিটা গিয়ে আরেকটা জায়গায় উঁচু হয়ে গেছে, এই জায়গাটা নিচু হয়ে গেছে, খুব কাছাকাছি, এটাকে সল্টেশন পদ্ধতি বলে। আরেকটা বলে দেখবো সাসপেনশন বলে। কীরকম, প্রচুর বাতাস বইছে, ফাইন যেগুলো পার্টিকেলস আছে মাটির উপরে, সেগুলো যেগুলো হঠাৎ করে আমরা দেখতে পাই না, গ্রীষ্মকালের দিকে দেখতে, কালবৈশাখী যখন হয়, দেখবেন ধুলো বালিতে ভরে গেল, ধুলোর ঝড়, এবং মরুভূমিতে দেখবেন এরকম বালির ঝড় হয়। মানে যখনই বাতাস হয়, বা আমাদের এলাকাগুলোতে যখন দেখবেন মাঠে আপনার জমি খালি সূক্ষ্ম শুকনো পড়ে আছে, হঠাৎ করে ঝড় হচ্ছে, দেখবেন চারদিকে ধুলোতে যেন একটা ধুলোর ঝড় হয়ে যায়, তার মানে ছোট্ট যে ফাইন পার্টিকেলসগুলো আছে, মাটির যে কণা, সেগুলো বাতাসের মাধ্যমে উড়ে একবারে অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসের মাধ্যমে বয়ে চলে যায়। এটাকে সাসপেনশন বলা হয়, এবং এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স পর্যন্ত চলে যায়, যেটা সল্টেশনে বললাম যে বাউন্সিং হয়ে একটা জায়গায় নিচু হয়ে আরেকটা জায়গায় উঁচু করে যায় কাছাকাছি, কিন্তু এটার ক্ষেত্রে সাসপেনশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ডিস্টেন্সে নিয়ে চলে যায়, এবং এটা কিন্তু খুবই ক্ষতিকারক। মানে এর মাধ্যমে মাটিটা যেমন যাচ্ছে, টপ সয়েলটা, ওর সাথে সাথে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা আছে কি ক্রিপ, মানে হামাকুড়ির মতো। আপনারা জানেন যে পার্বত্য এলাকাতে ল্যান্ডস্লাইড হয়, ল্যান্ডস্লাইড আমরা দেখতে পারি, মানে বড় বড় পাথর, বা পাহাড়ি এলাকায় বড় বড় পাথর দেখবেন গড়িয়ে নেমে চলে আসে, তাহলে এটা কিন্তু এক ধরনের কিন্তু ভূমিক্ষয়। দেখবেন এসে আপনার রাস্তার উপরে পড়ে, অথবা পড়ে গিয়ে নদীতে পড়লো, পাড়ডার ভেঙে নিয়ে চলে গেল, অথবা রাস্তাকে ভেঙে দেয়, অথবা নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জমিতে গিয়ে পড়ে, তার ফলে কিন্তু চাষের ক্ষতি করে। তাহলে এটা এক ধরনের ক্রিপিং, অর্থাৎ বড় ধরনের যে বড় বড় যে মানে টুকরো বা পার্টিকেলসগুলো, সেগুলো কিন্তু স্লাইডিং হতে হতে গড়িয়ে গড়িয়ে আসে, তার ফলে কিন্তু এই ধরনের কিন্তু ভূমিক্ষয় কিন্তু আমরা কিন্তু দেখতে পারি, এগুলো কিন্তু বাতাসের মাধ্যমে হয়ে থাকে। এবার দেখবেন আরেকটা জিনিস বলবো, কোস্টাল এলাকাতে, সমুদ্রের কাছে, সমুদ্র উপকূলবর্তী জায়গায় আপনারা জানেন যেগুলোতে বালি থাকে, তাহলে যেখানে সমুদ্রের উপকূলে, সমুদ্র উপকূলে শোর লাইন বলে ওটাকে, ওই সমুদ্র উপকূল বরাবর ধারে দেখবেন ঢেউয়ের মাধ্যমে, এছাড়া কী হয়, এছাড়া যখন ওয়েভস যখন হয়, যখন টাইডাল এফেক্ট বলে ওটাকে, কী বলে ওটাকে, যখন আপনার জোয়ার ভাটা হচ্ছে,
জোয়ারের সময় আপনার বালি ঠেলে নিয়ে গিয়ে উপর দিকে তুলে যায়, ভাটার সময় দেখবে টেনে নিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছে। এবং এইভাবে আপনারা যদি দেখেন যে কোস্টাল এলাকাতে যে বাঁধ থাকে, আপনারা নিশ্চয়ই জানবেন সে আয়লার সময় আপনারা লক্ষ্য করেছেন যে দক্ষিণ 24 পরগনার বিরাট একটা জায়গা, সেখানে দেখবেন আয়লার ফলে ওরা দেখবে বাঁধ দেয়, ওরা বাঁধ দিয়ে রাখে। সেই বাঁধগুলো কিন্তু জোয়ার ভাটার ফলে বা প্রচুর যখন সমুদ্রে যখন জলোচ্ছ্বাস যখন বেড়ে যায়, যখন জল চলে আসে, তার ফলে ওই বাঁধগুলো ভেঙে যায়। দেখবেন বিস্তীর্ণ এলাকা পুরো কিন্তু নোনা জলে কিন্তু ঢুকে যায় এবং বাঁধ ভেঙে তার ফলে কি হয়, ওখানে যেমন উর্বর যে মাটির যে কণা সেগুলো যেমন টেনে নিয়ে আবার সমুদ্রে নিয়ে চলে যায়। এই ধরনের কোস্টাল এলাকাতে কিন্তু এই ধরনের কিন্তু ভূমিক্ষয় কিন্তু প্রায় দেখা যায়, এবং বিশেষ করে বড় বড় যখন ওয়েভ যখন বা টাইডাল এফেক্ট যখন দেখা যায়, এবং এর ফলে কিন্তু কি হয়, বিচের যেমন সমুদ্রের বিচের যেমন ক্ষয়ক্ষতি হয়, তার সঙ্গে সঙ্গে কোস্টাল যে হ্যাবিটেটসগুলো থাকে, মানে কোস্টাল এলাকায় যারা বাসিন্দা যারা থাকে বা বিভিন্ন ধরনের যে চাষবাসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নষ্ট কিন্তু হয়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার জায়গায়। ঠিক আছে, এবং এর ফলে কি হয় না, আমাদের যেটা ফার্টিলিটি যেটা উর্বরতা কিন্তু এইভাবে কিন্তু কমে যায়, এবং তার সঙ্গে সঙ্গে মাটির নিউট্রিয়েন্টসের কিন্তু গাছের খাবারে কিন্তু এইভাবে কিন্তু লস হয়। সুতরাং এই দুটো এজেন্টের মাধ্যমে কিন্তু এই ধরনের ভূমিক্ষয় কিন্তু হয়ে যায়। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।